ইরানে বিক্ষোভ চালিয়ে যেতে আন্দোলনকারীদের আহ্বান ট্রাম্পের, যে কোনো সময় হস্তক্ষেপের হুঁশিয়ারি। যুদ্ধ ও আলোচনা উভয়ের জন্যই প্রস্তুত, বলছে তেহরান। গাজায় ঝড়ের আঘাতে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে 5 ফিলিস্তিনি নিহত। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরে চলছে আলোচনা, জানালো কাতার। ইউক্রেনে নতুন বছরের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। কিয়েভ ও খার্কিভে একযোগে আঘাত, নিহত অন্তত 4। যুদ্ধবন্ধে আবারও সংলাপের আহ্বান চীনের। ডেনমার্কের অধীনেই থাকতে চায় গ্রিনল্যান্ড, জানালেন দ্বীপটির প্রধানমন্ত্রী। অধিগ্রহণের বিষয়ে কোপেনহেগেনের সঙ্গে ওয়াশিংটনের বৈঠক আজ। এবং চীন ও পাকিস্তানের শক্তি বিবেচনায় নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর তাগিদ ভারতীয় সেনাপ্রধানের। ইসলামাবাদ দুঃসাহস দেখালে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য আন্দোলনকারীদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, হত্যাকারীদের কঠোর শাস্তি দেয়া হবে। বিক্ষোভকারীদের জন্য সাহায্য আসছে বলেও জানান ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধ ও আলোচনা উভয়ের জন্যই প্রস্তুত রয়েছে তেহরান। চলমান আন্দোলনে নিরাপত্তা কর্মী সহ মোট 2000 মানুষ নিহত হয়েছে বলে দাবি বার্তা সংস্থা রয়টার্সের। ক্রমেই ইরানের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। দেশের অর্থনৈতিক দুরবস্থার জেরে শুরু হওয়া আন্দোলন এখন পুরোপুরিভাবে রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। আর এই অজুহাতে আগুনে ঘি ঢালার কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নেওয়ার আহ্বান জানান। বলেন, তাদের জন্য সাহায্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হত্যাকারীদের নামগুলো মনে রাখুন, কারণ তাদের খুব বড় মূল্য দিতে হবে। প্রতিবাদকারীদের নির্বিচারে হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। আমি তাদের শুধু এটুকুই বলতে চাই যে সাহায্য আসছে। দানবেরা দখলে নেয়ার আগ পর্যন্ত ইরান একটি মহান দেশ ছিল। এর আগে ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সাহায্য পাঠানো হচ্ছে বলে সামাজিক মাধ্যমে জানান ট্রাম্প। একই সঙ্গে যে কোনো সময় ইরানের চলমান আন্দোলনে হস্তক্ষেপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে বলতে রাজি হননি। এর মধ্যে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা যে কোনো দেশের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ওয়াশিংটন পরীক্ষা করতে চাইলে যুদ্ধ ও আলোচনা উভয়ের জন্য প্রস্তুত আছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আইএসের সদস্য মোতায়েনের মাধ্যমে সন্ত্রাসী হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রধান সামরিক কমান্ডার আব্দুল রহিম মুসাভি। দেশটিতে বিক্ষোভ এবং অর্থনৈতিক সংকটের মধ্যে এই অভিযোগ সামনে এসেছে। তাদের উদ্দেশ্য ছিল নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর উপর সহিংস হামলা চালানো বলে দাবি করেছে মুসাভি। তিনি আরও জানান, ইরান তার সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন বরদাস্ত করবে না। দেশটির বিভিন্ন শহরে ভাঙচুর, অগ্নিসংযোগ চালাচ্ছে প্রতিবাদকারীরা। হামলা চালানো হয় নিরাপত্তা বাহিনীর উপরও। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। এছাড়া 350 মসজিদ এবং প্রায় 200 অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যানবাহন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। উভয় পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2000-এর বেশি মানুষ। ইরানের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এমন দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজায় তীব্র ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ঝড়ের পাশাপাশি তীব্র শীতেও বেশ কয়েকজন গাজাবাসীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 1 বছর বয়সী এক শিশুও রয়েছে। অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও উপত্যকাটিতে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর নতুন প্রধান বেছে নিতে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি বাহিনীর বন্দুকের সঙ্গে সংঘর্ষের পর এবার গাজাবাসীকে লড়তে হচ্ছে প্রকৃতির সঙ্গে। শীতকালীন ঝড়ে নিজেদের মাথা গোজার শেষ সম্বল এই তাঁবু রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। তবে প্রকৃতির সঙ্গে এই লড়াইয়ের মধ্যেও বাদ সেজেছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে বেশ কয়েকজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজা সিটিতে পৃথক 2টি ভবন ধসে এই প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে কিশোরীও রয়েছে, আরও অনেকে আহত হয়েছেন।
শুধু ভবন ধস নয়, চরম ঠান্ডাও কেড়ে নিচ্ছে প্রাণ। হাসপাতাল ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, অনেক শিশু এই শীতে তাঁবুতেই মারা যাচ্ছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, এই শীত মৌসুমে ঠান্ডায় বহু শিশু মারা গেছে। এর মধ্যে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে এখনও মানবিক সহায়তা ও আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। হামাসের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতায় গাজায় সবচেয়ে ভয়াবহ গণহত্যা চলছে। যদিও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাজারো বিপত্তি থাকা সত্ত্বেও উপত্যকাটিতে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা চলছে। ইসরায়েলের হামলায় ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর হামাস নতুন নেতা নির্বাচন করতে যাচ্ছে। এ প্রক্রিয়ায় শীর্ষ পদপ্রার্থী হিসেবে রয়েছেন খলিল আল হাইয়া ও খালেদ মেশাল। হামাস সূত্রে জানা গেছে, সংগঠনটি এই মাসে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচনে ভোট গোপন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। হামের শুরা কাউন্সিলের 50 জন সদস্য অংশ নেবেন, যাদের মধ্যে পশ্চিম তীর, গাজা ও নির্বাসিত সদস্যরাও রয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সপ্তাহখানেকের রক্তক্ষয়ী সংঘর্ষের পর আলেপ্পো শহরে নিজেদের বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। সিরীয় সরকারের সঙ্গে যুদ্ধবিরতির পর আশরাফিয়া এলাকা ছাড়ে কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ। শহরের ভেতরে সংঘর্ষ থামলেও পূর্ব আলেপ্পোর গ্রামাঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সিরিয়ার আলেপ্পোর আশরাফিয়াহ এলাকা থেকে সংঘর্ষের আশঙ্কায় আফরিনে পালিয়ে যাওয়া বাসিন্দারা সোমবার ঘরে ফিরতে শুরু করেন। স্থানীয় এক কর্মকর্তা জানান, প্রায় 19,000 পরিবার আশরাফিয়াহ জেলায় ফিরে এসেছে। তারা এক সপ্তাহের প্রাণঘাতী সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় ঘরে ফিরছে তারা। পরিস্থিতি এখন ভালো, রাস্তাঘাট স্বাভাবিক আছে, মানুষজন চলাফেরা করছে, কেউ পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। আফরিনের মানুষজন ফিরে এসেছে। এর আগে রোববার আলেপ্পো শহর ছেড়ে যায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের শেষ দলটিও। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই প্রত্যাহার সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে 2011 সালে গৃহযুদ্ধ শুরুর পর আলেপ্পোর যেসব এলাকায় এসডিএফ এর উপস্থিতি ছিল, সেখান থেকে কুর্দি বাহিনীর সম্পূর্ণ সরে যাওয়া নিশ্চিত হলো। তবে সংঘর্ষ আলেপ্পোর ভেতর থামলেও পূর্ব আলেপ্পোর গ্রামাঞ্চলে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, এসডিএফ এর আরো সশস্ত্র সদস্য সেখানে জড়ো হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে সেখানে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা পূর্ব আলেপ্পোর মাসকানা ও দেইর হাফার অভিমুখে সেনা চলাচলের দৃশ্য প্রচার করে। সিরীয় সেনাবাহিনীর দাবি, এই সেনাদের মধ্যে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে যোদ্ধারাও রয়েছে, যদিও এসডিএফ এই অভিযোগ অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে, আলেপ্পোর সহিংসতা সিরিয়ার গভীর রাজনৈতিক বিভাজন আবারও সামনে এনেছে। যুদ্ধবিরতির পরও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। নতুন বছরের শুরুতে ইউক্রেনের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ ও খার্কিভে একযোগে আঘাতে প্রাণ গেছে অন্তত 4 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে জরুরি তৎপরতা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক আলোচনায় ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার ভোরে ইউক্রেনের 2 বড় শহর কিয়েভ ও খার্কিভে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান জানান, শহরে অল্প সময়ে তীব্র হামলা চালানো হয়, যা নতুন বছরে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। আঘাতে খার্কিভের উপকণ্ঠে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইউক্রেনের জরুরি নিরাপত্তা কর্মীরা জানান, হামলায় খার্কিভে একটি ডাক টার্মিনাল ভবন ধ্বংস হয়ে গেছে। এ সময় কয়েকশো বর্গমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে নিরাপদে বের করে আনেন। তবে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের উপস্থায়ী প্রতিনিধি সুনলেই বলেন, ইউক্রেন সংকট এখন আলোচনার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। যুদ্ধের বিস্তার ও উত্তেজনায় এড়ানোর পাশাপাশি বেসামরিক নাগরিক ও স্থাপনা সুরক্ষার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দ্রুত টেকসই রাজনৈতিক সমাধানে পৌঁছাতে সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে বেইজিং। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র নয়, ডেনমার্কের অধীনেই থাকতে চায় গ্রিনল্যান্ড। ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টের দখলদারিত্বের হুমকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। জোর করে চাইলেই কোনো দেশ কিনে নেওয়া যায় না উল্লেখ করে দ্বীপটির পাশে শক্তভাবে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। এদিকে অধিগ্রহণের বিষয়ে বুধবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড প্রশাসন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের নিশানায় গ্রিনল্যান্ড। সম্প্রতি গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিষয়ে দেয়া ট্রাম্পের বেশ কয়েকটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। সংকটময় এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ডের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে ডেনমার্ক। স্থানীয় সময় মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ সময় গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, তার দেশের জনগণ যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের স্বাধীনতা বিলিয়ে দিতে চায় না। যুক্তরাষ্ট্রের অধীনে থাকার চাইতে ডেনমার্কের অধীনে থাকার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জেন্স ফ্রেডেরিক নিলসেন। আমরা ডেনমার্ককে বেছে নিচ্ছি, ন্যাটোকে বেছে নিচ্ছি, ডেনমার্কের রাজ্যকে বেছে নিচ্ছি, আমরা ইউরোপীয় ইউনিয়নকে বেছে নিচ্ছি। এটা অভ্যন্তরীণ বিভাজন বা তর্কের সময় নয়, এটা একসঙ্গে দাঁড়ানোর সময়। যে সম্প্রদায়কে আমরা চিনি ও চাই সেটিকে আরো শক্ত করে গড়ে তোলার সময়। এ সময় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন বলেন, জোর করে চাইলেই কোনো দেশ কিনে নেওয়া যায় না। ছোট দেশগুলো যেন বড় দেশকে ভয় না পায়, সে কারণেই তারা আজ গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই উত্তেজনার মধ্যে বুধবার ওয়াশিংটনে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকাশ্য বক্তব্যের বদলে আলোচনার টেবিলে বসে সমাধান খোঁজাই তাদের লক্ষ্য। গ্রিনল্যান্ডের রাজনীতিকরা বলছেন, দ্বীপটির বেশিরভাগ মানুষ যুক্তরাষ্ট্রের নাগরিক হতে চান না। এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, আর্কটিক নিরাপত্তায় সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। তবে পরিস্থিতি স্থিতিশীল থাকলেও উদ্বেগ কাটেনি বলে মন্তব্য করেছেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চীন ও পাকিস্তানের সামরিক শক্তি বিবেচনায় নিজেদের সামরিক সামর্থ্য আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। একই সময় কাশ্মীরে ড্রোন অনুপ্রবেশ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন তিনি। বলেন, গেল বছর শুরু হওয়া অপারেশন সিঁদুর এখনো চলছে। ইসলামাবাদ দুঃসাহস দেখালে আবারও শুরু হতে পারে পূর্ণমাত্রার যুদ্ধ। এর মধ্যেই বেলুচিস্তানের কালাতে ভারত সমর্থিত 4 সন্ত্রাসী নিহতের দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। গেল বছরের মে মাসের ভারত পাকিস্তান দ্বন্দ্বের রেশ এখনো শেষ হয়নি। ভারতের সেনাপ্রধানের দেয়া বক্তব্যই যেন এই কথা প্রমাণ করে দেয়। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী দাবি করেন, অপারেশন সিঁদুর এখনো অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পর পশ্চিম সীমান্ত এবং জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সংবেদনশীল হলেও নিয়ন্ত্রণে রয়েছে। পাকিস্তানের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপে আবারও পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। আমরা একই মাত্রার চাপ বজায় রেখেছি। আমি আগেই বলেছি, পশ্চিম পাশে মোট 8টি ক্যাম্প এখনো সক্রিয় রয়েছে। আমাদের তথ্য অনুযায়ী সেখানে এখনো লোকজন আছে। আমাদের হিসেবে সেখানে আনুমানিক 100 থেকে 150 জন থাকতে পারে। হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি নিজেদের দুর্বলতাও তুলে ধরেন ভারতের সেনাপ্রধান। বলেন, চীন ও পাকিস্তানকে মোকাবিলায় নিজেদের সামরিক শক্তি আরও দৃঢ় করতে হবে। রকেট কাম মিসাইল ফোর্স গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। চীন ও পাকিস্তানের মতো শক্তি বিবেচনায় এই বাহিনী প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পিনাকা, প্রলয় ও ব্রাহ্মসকে এই বাহিনীর মূল শক্তি হিসেবে ধরা হচ্ছে। এদিকে কাশ্মীরে ড্রোন অনুপ্রবেশ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভারত। জেনারেল দ্বিবেদী বলেন, সাম্প্রতিক সময়ে একাধিক ড্রোন সীমান্ত অতিক্রম করেছে। একটি ড্রোন থেকে অস্ত্র ও গ্রেনেড ফেলার অভিযোগও আনা হয়। এর মধ্যে বেলুচিস্তানের কালাত জেলায় গোয়েন্দা অভিযানে ভারত সমর্থিত 4 সন্ত্রাসী নির্মূলের দাবি করেছে পাকিস্তান। আইএসপিআর এর দাবি, নিহতরা ভারতের মদতপুষ্ট গোষ্ঠী ফিতনা আল হিন্দুস্তানের সদস্য। পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য, আজমে ইস্তেকাম অভিযানের আওতায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাস নির্মূলে অভিযান চলবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। 2025 সালে ভারতের সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণাত্মক ভাষণের সংখ্যা 13% বৃদ্ধি পেয়েছে। এ তথ্য জানিয়েছে মার্কিন গবেষণা সংস্থা ইন্ডিয়া হেলথ ল্যাব। এসব ঘটনার বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্যগুলোতে ঘটেছে বলেও জানায় সংস্থাটি। গবেষণায় বলা হয়, 2025 সালে 1318টি ঘৃণাত্মক ভাষণের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা 2024 সালের তুলনায় 13% বেশি। রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান, প্রতিবাদ মিছিল এবং সাংস্কৃতিক সমাবেশ থেকে এসব ঘটনা সবচেয়ে বেশি ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য সবচেয়ে বেশি দেওয়া হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ইন্ডিয়া হেলথ ল্যাবের তথ্য অনুসারে ধর্ম, জাতি বা জাতীয়তার ভিত্তিতে বৈষম্যমূলক ভাষণ এখন ভারতে একটি উদ্বেগজনক সামাজিক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।
ভেনেজুয়েলাকে নতুন করে পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির তেল রফতানি ও জ্বালানি খাতেও বড় ধরনের ভূমিকা রাখার কথা জানান তিনি। ভেনেজুয়েলার তেল পুনরুদ্ধারের মাধ্যমে ওয়াশিংটনের জ্বালানি বাজারে সাফল্য আনতে চান ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার পরিবহন শ্রমিক। এবার প্রকাশ্যে ভেনেজুয়েলায় মার্কিন শাসনের বিষয়টি তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন তার প্রশাসনের অধীনে ভেনেজুয়েলার ভবিষ্যৎ উজ্জ্বল। স্থানীয় সময় মঙ্গলবার এক জনসভায় ট্রাম্প ভেনেজুয়েলাকে নতুন করে প্রতিষ্ঠিত করার ঘোষণা দেন। তিনি দাবি করেন কারাকাসের উন্নতি হলে ওয়াশিংটনেরও উন্নতি হবে। দেশটির তেল সরবরাহ পুনরুদ্ধারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে সাফল্য আনতে চান ট্রাম্প। মার্কিন জ্বালানি বাজারে তেলের দাম আরও কমিয়ে আনার আশ্বাস দেন তিনি। মাদুরোর আটকের পর রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার ঘোষণা দেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। তবে এই ঘোষণার পরেই কারা হেফাজতে এক পুলিশ সদস্যের মৃত্যু নতুন করে প্রশ্ন তুলেছে মানবাধিকার পরিস্থিতি নিয়ে। নিহতের পরিবারের জন্য অপেক্ষার অবসান হয়েছে শোকের মধ্য দিয়ে। একই সময়ে শত শত রাজনৈতিক বন্দীর মুক্তির আশায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনরা। ভেনেজুয়েলার কারা কর্তৃপক্ষের দাবি অন্তত 116 জনকে মুক্তি দেওয়া হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে প্রকৃত সংখ্যা 60 থেকে 70 জনের বেশি নয়। স্থানীয় মানবাধিকার সংস্থা জানিয়েছে মুক্তিপ্রাপ্তদের মামলাগুলো এখনো তুলে নেওয়া হয়নি। রাষ্ট্রের দমনমূলক কাঠামো ভাঙেনি বলে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। মুক্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মঙ্গলবার হাজার হাজার মোটরসাইকেল আর পরিবহন কর্মী একটি র্যালির আয়োজন করে গ্রেফতার হওয়া নির্বাসিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তি দাবি করেছে। তারা সড়কগুলোতে সাইনবোর্ড নিয়ে হর্ন বাজিয়ে মাদুরোর প্রতি সমর্থন প্রকাশ করেছে এবং তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর গুলিতে নারী নিহতের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মিনেসোটা অঙ্গরাজ্য। সোমবারও বেশ কয়েকজন আন্দোলনকারীকে গ্রেফতার করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট IECE। অন্যদিকে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের এক কর্মীকে আটক করায় ক্ষুব্ধ মেয়র জোহরান মামদানি। বলেন এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র মূল্যবোধের উপর সরাসরি আঘাত। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে শীত উপেক্ষা করে অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে নামেন বাসিন্দারা। তাদের বাধা দিতে কাঁদানে গ্যাস ছড়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE। এ সময় কমেডিয়ান, সঙ্গীত শিল্পী সহ বেশ কয়েকজনকে আটক করা হয়। এদিন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যেও সিটি কাউন্সিলের একজন কর্মীকে ফেডারেল অভিবাসন কর্মকর্তারা আটক করে। এতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ হয়েছেন নতুন মেয়র জোহরান মামদানিও। এক্সে এক বিবৃতিতে তিনি বলেন এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে ওই কর্মীর মুক্তির দাবি জানিয়েছেন মামদানি। এদিকে মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী অভিযান চলাকালে এক নারীকে গুলি করে হত্যার ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মিনেসোটা অঙ্গরাজ্য। অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন এই মামলার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন অভিবাসন কর্মকর্তাদের সাম্প্রতিক তৎপরতা জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। আমরা যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে মামলা করছি। মিনেসোটায় ফেডারেল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবৈধ ও নজিরবিহীন মোতায়েন বন্ধ করার জন্য। এটি বন্ধ হতেই হবে, অবশ্যই হতে হবে। গেল বুধবার মিনিয়াপোলিসে ICE এজেন্টের গুলিতে রেনি নিকোল গুড নামের ওই মার্কিন নারী নিহত হন। এ হত্যাকাণ্ডের পর থেকেই শহরটিতে তীব্র বিক্ষোভ চলছে। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই মিনিয়াপোলিসে আরও কয়েকশো ফেডারেল এজেন্ট পাঠানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। রাইসা জান্নাত, সময় সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে পর্যন্ত 1 লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্র দপ্তর জানায় বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় 8000 শিক্ষার্থী এবং 2500টি বিশেষায়িত ভিসা আছে। অধিকাংশ ভিসা অপরাধমূলক কর্মকাণ্ডের জেরে মার্কিন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িয়ে পড়ার কারণে বাতিল করা হয়েছে। এদিকে ভিসা বাতিলের 4টি প্রধান কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, হামলা এবং চুরির বিষয়কে উল্লেখ করেছেন দপ্তরের উপমুখপাত্র টমি পিগট। 2024 সালের তুলনায় গত বছরে ভিসা বাতিলের হার 150% বেড়েছে বলেও জানান তিনি।
জাপান ও চীনের কূটনৈতিক সংকটে সরাসরি হস্তক্ষেপ করবে না দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার জাপানের নারা শহরে এক বৈঠকে একথা জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। এ সময় দক্ষিণ কোরিয়া ও জাপান দুই দেশের মধ্যে সহযোগিতা আগের সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। চীন ও জাপানের উত্তেজনায় এখন নতুন কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার নিজ প্রদেশে নারাতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণ, উত্তর কোরিয়ার হাতে অপহৃত জ্বালানি, নাগরিকদের ভবিষ্যৎ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টরের মতো খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। দুদেশের শীর্ষ নেতারা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। লি এবং তাকাইচি উভয়ই জানান উত্তেজনাপূর্ণ কৌশলগত পরিবেশে সংলাপ এবং যৌথ পদক্ষেপ জরুরি। প্রেসিডেন্ট লি ও আমি উভয় দেশের সম্পর্কের কৌশলগত গুরুত্ব সম্পর্কে একমত হয়েছি এবং দুই দেশকে মিলিতভাবে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে হবে। এছাড়া আমরা ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদারে কাজ করে যাব। এ সময় লি জে মিয়ং কূটনৈতিক অচলাবস্থা আঞ্চলিক শান্তির জন্য কাম্য নয় জানিয়ে বলেন, জাপান ও চীনের এই বিরোধে দক্ষিণ কোরিয়া হস্তক্ষেপ করবে না। আমাদের দুই দেশের মধ্যে আরো বিস্তৃত সহযোগিতা দরকার। বাণিজ্য কেন্দ্রিক সম্পর্ক পেরিয়ে আমরা মিলিতভাবে অর্থনৈতিক নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং আন্তর্জাতিক নিয়মও স্থাপন করতে পারব। দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান সংলাপ ও সহযোগিতার মাধ্যমে একত্রে কাজ করবে। জাপান সফরের আগে গত সপ্তাহে চীন সফরে যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। বেজিংয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে সম্পর্ক জোরদারের পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গে বিবাদ মেটাতে চীনের সহযোগিতাও চান। সেই সফরের পরপরই লির জাপান সফরকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শিউলি রোজা,